স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে আপনাদের সাথে আছি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমরা কথা বলে থাকি। আমরা আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি নির্বাচনী আপিল ও শঙ্কা। এই বিষয় নিয়ে কথা বলার জন্য আমার সঙ্গে স্টুডিওতে দুজন অতিথি উপস্থিত আছেন। প্রথমেই তাদের সঙ্গে পরিচিত হয়ে আসি। আমার পাশেই আছেন জনাব মোস্তফা কামাল, লেখক, সাংবাদিক ও কলামিস্ট, এবং আরও আছেন প্লাবন তারিক, আহ্বায়ক একতার বাংলাদেশ ও সংগঠক জুলাই ঐক্য। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, আমরা মূল আলোচনায় যাব, তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান প্রধান শিরোনামগুলো দেখে আসি। দেশে গণতান্ত্রিক ব্যবস্থা গড়তে আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। মতভিন্নতা থাকলেও আলোচনা করাই গণতন্ত্রের অংশ। আজ আমি এসেছি শুধু শুনতে, শিখতে এবং একসাথে কাজ করার মনোভাব নিয়ে এগিয়ে যেতে। ইসি পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ ফখরুলের, কমিশনকে চাপ দিচ্ছে একটি দল, দাবি জামায়াতের। ছোট দলের প্রধানরাও কোটিপতি, কারো বার্ষিক আয় ১.৫ কোটি, কারো আছে শতাধিক ভরি স্বর্ণ। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে প্রস্তুত পুলিশ বাহিনী, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ব্যবহার হবে না অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র। এবং দেশের ইতিহাসে অল্প সময়ে এতগুলো সংস্কার কখনো হয়নি, দাবি আইন উপদেষ্টার। নির্বাচিত সরকার আন্তরিক হলে সুফল পাবে জনগণ। দর্শক, শিরোনামগুলো শুনছিলেন। আমরা আলোচনা করছি নির্বাচনী আপিল ও শঙ্কা নিয়ে। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজেও সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত জানাতে পারেন। প্রথমেই আলোচনায় আসতে চাই জনাব মোস্তফা কামাল, আপনাকে দিয়ে। এই নির্বাচনী আপিল শেষ হলো আজকে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত বিভিন্ন সময় দেখেছি এবং এবারও দেখলাম যে এই আপিলের দিনটা আসলে শেষ দিনটা খুবই গুরুত্বপূর্ণ থাকে, কারণ এখানে হয়তো হেভিওয়েট প্রার্থী যারা থাকেন বা আরও একটু কম, তাদের বিষয়গুলো নিয়ে যে সিদ্ধান্তগুলো আসে সেইগুলো নিয়ে উত্তেজনা থাকে অনেক রকমের। আমরা কিছু দেখতে পাই নির্বাচন কমিশনে। এবারের নির্বাচনী আপিল পুরোটাই কেমন দেখলেন আপনি? জি, ধন্যবাদ আপনাকে। ঠিক যে এরকমটি দেখার কথা ছিল অথবা আমরা দেখে অভ্যস্ত, সেরকমটি দেখিনি। তো কী দেখেছি? ভিন্ন কিছু দেখেছি। নির্বাচন কিন্তু একটা গোটা প্যাকেজ। একদম ভোট পর্যন্তই নির্বাচন না, ভোটের পরে ফলাফল ঘোষণা ও নির্বাচন। ফলাফল ঘোষণা এবং সেটা প্রজ্ঞাপন জারি হওয়া পর্যন্ত নির্বাচন। তো আমরা এই মুহূর্তে নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ অংশে ছিলাম। আপিলও গুরুত্বপূর্ণ জিনিস, আর আপিল শেষ হওয়া, আপিলের শুনানি শেষ হওয়া খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন প্রশ্নে। কিন্তু আপনিও বোধহয় আজকে নিউজে অনেকক্ষণ ছিলেন, আমি আপনার নিউজে দেখেছি কয়েকবার, বিভিন্ন গণমাধ্যমও যেটা দেখলাম, যে ওখানে আপিল শুনানি কিন্তু গুরুত্ব পেল না, বরং আপিল শুনানির চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে নির্বাচন কমিশনের একটু বাইরে জাতীয়তাবাদী ছাত্রদল একটা অবস্থান নিয়েছে, সেখানে ওটার গুরুত্ব বেশি হয়ে নির্বাচন ভবনের সামনে। জি। তাহলে আপনি দেখেন, নির্বাচন ইনডোরের সংবাদ গুরুত্ব পেল না, আউটডোর পেল, এইগুলো একদিক। আবার একই দিনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সাহেব গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, সেটা অত্যন্ত গুরুত্ব পেয়েছে। যেই কোনো প্রচার মাধ্যমে, গণমাধ্যমে আপনি দেখেন গুরুত্বপূর্ণ সংবাদ সেটি। আবার একই দিনে বিএনপি মহাসচিব, অর্থাৎ দলীয়ভাবে যিনি দলীয় দ্বিতীয় প্রধান, তার নেতৃত্বে নির্বাচন কমিশনে গেলেন একটি প্রতিনিধি দল। তারা কিছু গুরুতর অভিযোগ করেছে ওখানে, সেটাও গুরুত্বপূর্ণ সংবাদ। আবার জামাত ইসলামের শীর্ষ নেতৃবৃন্দ গিয়েছেন যমুনায়, প্রধান উপদেষ্টার কাছে গিয়ে তারাও কিছু নালিশ করেছেন, সেটাও গুরুত্বপূর্ণ সংবাদ। তাহলে ওই ক্ষেত্রে আপিল শুনানি কিন্তু ক্রমিক অনুযায়ী খুব গুরুত্বের মধ্যে থাকে, যে কারণে আপনি হয়তো বুঝে শুনেই সাথে শঙ্কা যুক্ত করে একটা শিরোনাম করেছেন। মূল গোলমালটা ওখানেই, আসলেই শঙ্কা আছে। শঙ্কা আছে এই কারণে গত 2-3 দিন ধরে আমরা ছোট্ট করে একটা শব্দ আসছিল যে নির্বাচন ঠিক এই দিনেই হতে হবে, একটু পিছালে সমস্যা কি? শুধু বলার বাকি রয়েছে যে নির্বাচনটা না হলে এই সমস্যা কি, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এর মধ্যে আমরা যেহেতু একটা আশাবাদ নিয়ে আছি যে সুন্দর একটা নির্বাচন হবে এবং হওয়া উচিত,
ওই পথে যখন দুটো বড় দল অর্থাৎ বিএনপি এবং জামাতে ইসলামী পরস্পরের বিরুদ্ধে কথাবার্তা বলছে, এগুলো একেবারে অন্যায্য নয়, কোনোটাই গুরুত্ব আছে। আমরা গণমাধ্যমের জায়গা থেকে মনে করি একটু চাপের মধ্যে রাখলে, একটু অভিযোগের মধ্যে রাখলে একেবারে মন্দ হয় না, চাপে থাকলো। তো এরপর একটু একটু শালীনতাও আছে। আজকে দুদিন যেটা দেখলাম, এগুলো আমি যতটুকু নিউজের টেবিল থেকে খেয়াল করি, আজকে দুদিন একটু ওই যে ভাসুরের নাম মুখে না নেয়ার একটা প্রবণতা দুই দলের মধ্যে আছে। আজকে বোধহয় খেয়াল করেছেন একটি দল একটি দল, একটি কেউ বিশেষ কোনো দল দলের নাম বলেনি। নাম বলছেন, এটা একটু একটু আদর সোহাগ বা সম্মান হতেও পারে, কিন্তু এর মধ্য দিয়ে অভিযোগ যেগুলো করছেন, অভিযোগ কিন্তু গুরুতর। জামাতে ইসলামের দিক থেকে বলা হচ্ছে একটি দল বা একটি দলের দিকে সরকার হেলে পড়েছে। প্রশাসন আবার তাদেরকে সহায়তা আবার করছে। পরক্ষণে বলছেন যে একটি দলের প্রধান যে এরকম নিরাপত্তা পায়, তাদের দলের প্রধানও যেন ওই রকম নিরাপত্তা পায়। তো আমাদের তো এটা বুঝতে বাকি নাই কাকে বলা হয়, অর্থাৎ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেবকে নিয়ে বলা হচ্ছে। তো অভিযোগ থাকতে পারে, অভিযোগের মাত্রাও থাকতে পারে, কিন্তু উল্লেখ করবার মতো বিষয় পারিপার্শ্বিকতায় একই সাথে আপনি তারেক রহমান সাহেবের প্রতি সমবেদনা জানাচ্ছেন, তিনি যেন তার মা হারানোর শোক সইতে পারেন, আবার তার মধ্যে একটা জাতীয় ঐক্যের আবহ দেখছেন, কিন্তু ওখান থেকে বের হয়েই একটা খোঁচা দিচ্ছেন, একটু খিঁচুনি দিচ্ছেন। এটা কিন্তু মানুষ কিছুটা সার্কাসের মতোই মনে করে। আবার বিএনপির থেকে বলা হচ্ছে যে একটি দল নির্বাচন বানচালের চেষ্টা করছে, অথবা বলছে নির্বাচন কমিশন তাদের দিকে হেলে পড়েছে। আবার এইরকম একটা দিনে ছাত্রদল নির্বাচন কমিশনের সামনে চলে যাওয়া, এটাও কিন্তু ইঙ্গিতবহ। অভিযোগটা গুরুতর। প্রথমত বলছে যে এই নির্বাচন কমিশনের উপর আস্থা রাখাটা তাদের জন্য খুব কষ্ট হচ্ছে। আমরা যদি একটু আপিল যে হলো সেটাকে আপনি কিভাবে দেখলেন? নির্বাচন কমিশন যেভাবে এই আপিলগুলো নিষ্পত্তি করলো, জি, সেটাতে আপনার মতামত সেটাকে দেখতে গিয়ে দেখে ফেলছি এগুলো। আচ্ছা, দেখতে চাচ্ছি আপিলের দিকে, দেখতে চাচ্ছি যে শুনানিটা কোন মাত্রায় হয়েছে, দেখতে চাচ্ছি কতজন হেভি ওয়েটের কী দশা হয়েছে। আমাদের কাছে ওগুলোর তথ্য কিন্তু কম, যেটা আমি বলছিলাম, থাকলেও ওগুলো নিচের দিকের তথ্য। অর্থাৎ ওই আপিল শুনানি বা নির্বাচনের গুরুত্বপূর্ণ একটা অংশ মুখ্য হলো না, মুখ্য হয়ে গেল অভিযোগ আর পাল্টা অভিযোগ। তারপরও তারা যেহেতু একটু শালীনতার মধ্যে আছেন, কিন্তু কতগুলো জিনিস আছে সময়ে সময়ে এগুলো হৃদয় বিদারক। আপনি যখন তারেক রহমান সাহেবের এই পরিস্থিতিতে, তার মা হারা গেছে, মাত্র মা হারা হয়েছেন তিনি অল্প কয়েকদিন আগে, তো এই মুহূর্তে তার নিরাপত্তা তো অত্যন্ত প্রাসঙ্গিক, তার মানসিক অবস্থাও বিবেচনায় নেয়ার মতো, যে কোনো মানুষ হিসাবে রাজনীতির ঊর্ধ্বেও। কিন্তু আপনি পরক্ষণেই যখন তার নিরাপত্তা নিয়ে একটা খোঁচা দিচ্ছেন, তাকে কেন বিমানবন্দর থেকে এত সমাদরে আনা হলো, তাকে কেন এত নিরাপত্তা দেয়া হয়, তো আপনি তো ধরেন এগুলো সরকারকে দায়ী করে দিলেন। তো আপনি এইভাবে দায়ী করতে পারেন বিদেশি কূটনীতিকদেরকে, যে তোমরা আমাদের কাছে নিয়মিত আসো, মগবাজারে আসো, অথবা পুরানা পল্টনে আমাদের অফিসের দিকে আসো, গুলশানের দিকে যাইও না, তারেক রহমান সাহেবের কাছে যাইও না, আমরাও একটা ফ্যাক্টর। তো তা তো বলেন না, তা তো বলেন না। অর্থাৎ বাস্তবতাটা আপনারা ঠিকই জানেন, জানার পরেও একটু খোঁচা দেয়া। তো এই মুহূর্তে এই মানের বা এই মাত্রার খোঁচাটা কিন্তু কাম্য নয়, এটা কোনো দলীয় বিষয় নয়। আসলে বেগম খালেদা জিয়াকে শুধু বিএনপি হারিয়েছে তা তো নয়, গোটা দেশ কিন্তু একজন ঐক্যের প্রতীক হারিয়েছে। তো এই মুহূর্তে শোকের যে আবহাওয়াটা ছিল, সেটা কিন্তু কম বেশি দুই দলই নষ্ট করছে। এরপর আমার সাথে যেহেতু প্লাবন তারেক আছেন, না বললেই নয়, এই মুহূর্তে তাদের ছিল একটা অন্যতম পজিশন। 5 আগস্টে যা ছিল, বরং দিনকে দিন সেটার গ্রহণযোগ্যতা, আদর সমাদর আরও বাড়তে পারত। তারা দুটো উচিত কথা বলতে পারতেন, অন্তত এই পরিস্থিতি নিয়ে। বড় দলগুলোকে তারা কিন্তু সম্মানের সাথেও বলতে পারতেন যে আপনারা যেগুলো করছেন এগুলো পুরনো বন্দোবস্ত, এগুলো অনেকটাই গান্ধা, অনেকটাই পচা, মানুষ আপনাদেরকে নিয়ে হাসে, আমরা আপনাদেরকে সম্মান করতে চাই। তাদের কিন্তু ওটা বলার অথরিটি ছিল, কিন্তু এরই মধ্যে বেদনাদায়কভাবে তারা ওই অথরিটি অনেকটা হারিয়ে ফেলেছে। কারণ রাজনৈতিক দল করার কারণে কি তারা হারালো? রাজনৈতিক দল করার পরও না হারালেও হতো, কারণ তাদের ওই গ্রহণযোগ্যতা ছিল। তো প্রত্যেকে কিন্তু আদরের। ধরেন আমার পাশে আছে প্লাবন, 5 আগস্ট যদি ব্যর্থ হতো, এই প্লাবন যে কোন প্লাবনে ভেসে যেত, জীবিত থাকতো কিনা আদৌ, এটা নিয়ে কিন্তু ভাববার বিষয় আছে। তাহলে ওই ক্ষেত্রে তারা কত বড় একটা সাকসেস দেখেন। কিন্তু যেটা সত্য, তারাও শুরুতে মেনে নিতে পারেনি, যে একটা হচ্ছে আবেগের সময়, আরেকটা সরকার উৎখাতের আন্দোলনের সময়, আরেকটা হচ্ছে নির্বাচনের মাঠ। নির্বাচনের মাঠে তারা কিন্তু কাঁচা, একেবারে অনভিজ্ঞ, যেটা তাদেরকে শুরুতে বললে তারা একটু গোস্সা করত।
এখানে গোস্বা করার কিছু নেই, রাজনীতির বাস্তবতা ভিন্ন। আবেগের একটা সময় আছে, আন্দোলনের তেজোদ্দীপ্ত একটা সময় আছে, আবার যখন আপনি নির্বাচনী আবহাওয়ার মধ্যে আসবেন তখন কিন্তু আবার চিত্র ভিন্ন। আপনি পছন্দ করেন আর না করেন, বিএনপির প্রতি মানুষের বিশ্বাস বেশি, শ্রদ্ধা বেশি, ভালোবাসা বেশি। এখন আপনি যদি বিরোধিতা করেন যে না আমি বিশ্বাস করব না, তাহলে করেন না, ওই অধিকারও আপনার আছে। তো তারা আবার ওইটুকু ঠিকভাবে মেনে নিতে পারছে না, যেটা জামাতে ইসলামীও মেনে নিতে পারছে না। নির্বাচন কমিশনের আপিল শুনানির আপনি যেটা বললেন, দেখেন ওখানে ছাত্রদল গিয়ে ওখানে কিন্তু কিছু পুরনো অভিযোগ তুললো, আবার অভিযোগ সত্য, যে জামাতে ইসলামী অথবা তাদের ছাত্র সংগঠন, ছাত্র শিবির ডাকসু, চাকসু, রাকসু নির্বাচনগুলোতে কি কি ভেজাল করেছে, কি কি ইঞ্জিনিয়ারিং করেছে, তারা ওই সাউন্ড কিন্তু ওখানে গিয়ে করেছে। যদিও বলা হচ্ছে জাতীয় নির্বাচন আর ছাত্র সংসদ নির্বাচন ভিন্ন, কিন্তু তারপরে ওখানে গিয়ে একটু রেকর্ড বাজানো, একটু মনে করিয়ে দেয়া, সেটা কিন্তু এক ধরনের থ্রেট। তো ওই থ্রেটে যদি মনে করেন তাহলে লজিক্যালি কি দাঁড়ায়, আপনি যদি নির্বাচন কমিশনকে এতই পক্ষপাত দুষ্ট মনে করেন তাহলে তার অধীনে নির্বাচনে যাওয়াও তো এক ঝুঁকিপূর্ণ। আবার যদি সরকারকে মনে করেন যে বিএনপির দিকে হেলে গেছে, তাহলে আবার এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া তো ঝুঁকিপূর্ণ। অর্থাৎ তাদের এই ভূমিকাগুলো কিন্তু সংঘর্ষ করে। আমরা একটু প্লাবন তারিখকে শুনে আসি। প্লাবন তারিখ, এই যে আপিলের সময়, আপিল শেষ হয়ে গেল আজকে, আমরা সেগুলো দেখলাম এবং কিছু কিছু বিষয় নিয়ে শঙ্কাও আছে, যেটা আমাদের মোস্তফা কামাল বলছিলেন আপনাদের যেভাবে যে অবস্থায় থাকার কথা ছিল, এখন আসলে আপনারা আজকে যা বলতে পারতেন এই সময়গুলোতে হয়তো রাজনীতিবিদদেরকে বা মানুষকে কিছু কিছু বিষয়ে উপদেশ দিতে পারতেন অথবা বিভিন্ন বিষয়ে সহায়তা করতে পারতেন। রাজনৈতিক দল করার কারণে বা অন্য জোটে যাওয়ার কারণে হয়তো আজকে সেগুলো একটু কিছুটা পরিবর্তিত হয়েছে। আপনার কাছে কি মনে হয়? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি যে আজকে জিরো আওয়ারে যারা যে সমস্ত দর্শক আমাদেরকে দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উপস্থাপক হিসেবে আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রোগ্রামে অতিথি হিসেবে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি একটি বিষয় প্রথমেই স্বীকার করে নিচ্ছি যে 5ই আগস্টের পরে যারা এই জুলাই বিপ্লব সংগঠিত করেছে তাদের মধ্যে একটি অনৈক্যের সৃষ্টি হয় এবং এর মধ্য থেকেই মূলত এই জুলাইয়ের পক্ষের শক্তির কথা বলার স্পেসটা আসলে কমে যেতে থাকে। আপনারা জানেন যে প্রথমে নাগরিক কমিটি হয়, নাগরিক কমিটি একটা পর্যায়ে গিয়ে একটি পলিটিক্যাল পার্টি হয় এবং পলিটিক্যাল পার্টির বিভিন্নজন বিভিন্ন একটা অবস্থানের কারণে তাদের সেই জায়গাটা সংকুচিত হয়ে যায়। তো এই অবস্থান থেকে আমরা মনে করেছিলাম যে আমরা গত বছরের এপ্রিলের শেষের দিক থেকে আমরা আলোচনা করি যে জুলাইয়ের পরে যতগুলো সামাজিক সংগঠন গড়ে উঠেছে, আপনারা জানেন যে জুলাই বিপ্লবের পরে এই জুলাই বিপ্লবকে পুঁজি করে বেশ কিছু সোশ্যাল অর্গানাইজেশন গড়ে ওঠে, যেগুলো তাদের টার্গেটই ছিল সোশ্যালি এই জুলাইয়ের স্পিরিটকে সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া। কারণ আমরা ওই সময় বুঝতে পারছিলাম যে জুলাইয়ের পক্ষের যে শক্তিগুলো, বিশেষ করে ইভেন সেখানে তো বিএনপির লোকজনও ছিল, জামাতের লোকজনও ছিল, সব ছাত্র সংগঠন ছিল ফ্যাসিস্ট শক্তি ছাড়া। তো সেই জায়গায় যেভাবে তাদের নিজস্ব দলে চলে গেল, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেখানে দুর্বল হয়ে গেল, সেই জায়গা থেকে আমরা সেই সময় মনে করছিলাম যে আমরা একটা ভিন্নভাবে যদি চেষ্টা করতে পারি জুলাই ঐক্য করার মধ্য দিয়ে। দেখুন আজকে যে জুলাই ঐক্যের কথা বলছি, সেই জুলাই ঐক্যের নামটা দিয়েছিলেন কিন্তু আমাদের শহীদ ওসমান বিন হাদি ভাই। উনি কিন্তু আমাদের এই ইনকিলাব মঞ্চে এই প্ল্যাটফর্মে ছিলেন, উনি অন্যতম সংগঠক ছিলেন। তো সেই জায়গা থেকে আমাদের নতুনভাবে আমরা চিন্তা করি যে যারা এই কথাগুলো বলতে পারছে না, আমাদের প্ল্যাটফর্ম থেকে আমরা বলতে পারি কিনা। তো সেই জায়গা থেকে আমাদের যাত্রা শুরু হয় এবং বিভিন্ন ইস্যুতে আমরা কাজ করছি। এখন আসি আপনার প্রশ্নে, যে আজকে একটা গুরুত্বপূর্ণ দিন অতিবাহিত হয়েছে, বিশেষ করে ইলেকশন কমিশনে। গত কয়েকদিন আগেও আমরা একটা নির্দিষ্ট ইস্যু নিয়ে জুলাইকের পক্ষ থেকে ইলেকশন কমিশনে গিয়েছিলাম। তো আমার কাছে যেটা মনে হয় যে বর্তমানে জুলাই বিপ্লবের যে মূল আকাঙ্ক্ষা ছিল যে একটি সুন্দর নির্বাচন, বিশেষ করে বিগত 3টা নির্বাচন যেহেতু করাপ্টেড ইলেকশন হয়েছে, সুষ্ঠু নির্বাচন হয়নি, একটি ফ্যাসিস্ট সরকারের অধীনে নির্বাচন করতে হয়েছে, সবাই জেল জুলুম অত্যাচার সব কিছুই হয়েছে। তো সেই জায়গা থেকে এই নির্বাচনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এবং আমরা মনে করেছিলাম যে এই নির্বাচনে যে সমস্ত প্রার্থিতা দাখিল করেছেন তারা একজন ফ্রেশ হবেন বলতে তাদের বিরুদ্ধে এমন কোনো বক্তব্য থাকবে না, এমন কোনো অভিযোগ থাকবে না যেটা দিয়ে তাদের প্রার্থিতা বাতিল করার মতো ঘটনা ঘটতে পারে। কিন্তু আমরা দুঃখজনকভাবে দেখলাম যে প্রথমে নির্বাচন কমিশন বেশ কিছু প্রার্থিতা বাতিল করে এবং আমরা দেখলাম যে বিশেষ করে 2টা ইস্যু নিয়ে এখানে সবচেয়ে বেশি আলোচনা হয়। একটা হলো দ্বৈত নাগরিকত্ব এবং হচ্ছে ঋণ খেলাপি। এবং আমরা দেখেছি যে বড় রাজনৈতিক দলগুলোর বেশ হেভিওয়েট প্রার্থীরা কিন্তু এই অভিযোগে অভিযুক্ত। তো আবার আজকে দেখা গেল যে সেই অভিযোগ আমলে না নিয়ে একজন নির্বাচন কমিশনার উনি সরাসরি বললেন যে আপনার নামে তো ঋণ খেলাপি আছে, জনগণের টাকা জনগণকে ফিরিয়ে দিন। মানে এরা এক রকমের মকিং মনে হয়েছে যে আসলে এখানে হচ্ছেটা কি।
এটা আমরা যারা জুলাই আন্দোলন করেছি আমাদের একটা বড় ব্যর্থতা যে সেই সংশোধনের জায়গাটাতে আমরা এখনো পৌঁছাতে পারিনি। ইভেন এটা নিয়ে কোনো পক্ষকে আমরা কথা বলতেও দেখিনি। আমাদের মুস্তফা ভাই বলেছেন যে আসলে খুব বেশি এখানে ফোকাস নেই, আসলে ফোকাস থাকাটা জরুরি ছিল। তো এটা আমাদের ব্যর্থতাই বলতে হবে। তবে আমরা বলতে চাই যে জুলাইয়ের যে মূল আকাঙ্ক্ষা যে একটি সুষ্ঠু নির্বাচন সহ দেশের সামগ্রিক সংস্কার, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এখানে কিন্তু আমরা আরো একটা জিনিস দেখেছি যে একই কারণে যেখানে কারো মনোনয়ন বাতিল করা হয়েছে, আবার সেই কারণ থাকার পরেও অনেকের দুইজনের বৈধতাও আছে যে তাদের বিষয়ে কোনো পদক্ষেপ আর নেওয়া হয়নি। এটা কেমন? এটা আমাদের কাছে আসলে খুবই দুঃখজনক। আমরা যারা মানে অবজারভার বা পলিটিক্সে আছি আবার নেই, সোশ্যাল ওয়ার্ক করছি, সেই জায়গা থেকে আমরা যারা দেখি, তো সংস্কারের যে জায়গাটা ছিল সেই জায়গাটাকে দুমড়ে মুচড়ে ভেঙে ফেলার একটা প্রক্রিয়া, যে একটা সলিড কোনো সিস্টেম মেনে এটা করা হয়নি বলে আমরা মনে করছি। এবং আমরা নির্বাচন কমিশনের কাছে, আমরা জানেন যে গত কয়েকদিন আগে আমরা নির্বাচন কমিশনে গিয়েছিলাম জাতীয় পার্টি ইস্যুতে, যে তারা তো যেহেতু ফ্যাসিস্টের সহযোগিতা ছিল সেখানে আমাদের কিছু রিজার্ভেশন আমরা দিয়ে এসেছি। তো একইভাবে আমরা তাদের কাছে অনুরোধ জানিয়েছিলাম যে এই যে ঋণ খেলাপি, বিল খেলাপি, এরপরে দ্বৈত নাগরিকত্ব, এই ইস্যুগুলো যাতে স্ট্রংলি হ্যান্ডেল করা হয়। এবং আপনি কল্পনা করতে পারেন দ্বৈত নাগরিক যিনি বাংলাদেশের নাগরিক এবং অন্য একটি দেশের রাষ্ট্রপ্রধানের কাছে তিনি আনুগত্য স্বীকার করছেন, উনি যদি মেম্বার অফ পার্লামেন্ট হন তাহলে উনি আসলে কিভাবে এই জাতিকে ওন করবেন? এটা তো একটা বিরাট কোশ্চেন। এরপরে যিনি হচ্ছে ঋণ খেলাপি, তিনি তো গভর্নমেন্ট সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা উনি নিজে ঋণ করেছেন এবং সেটা দিতে পারছেন না। এখন উনি যদি এক পার্লামেন্টে যান, জনগণের প্রতিনিধি হয়ে যান, এর চাইতে মকিং আর কি হইতে পারে? সো আমার কাছে মনে হয় যে এই জায়গাটা আমাদেরও যেমন ব্যর্থতার সুযোগ আছে, কথা বলার স্পেস আরও থাকা দরকার, স্ট্রংলি থাকা দরকার। আমরা যারা সোশ্যাল অর্গানাইজেশন করছি, আর এর পাশাপাশি রাজনৈতিক দলগুলোকে আরও বেশি সচেতন হওয়া দরকার ছিল, যেহেতু এই জুলাই বিপ্লব তাদেরকে একটা বড় সুযোগ করে দিয়েছে বর্তমানে যারা রাজনীতি করছে। কারণ শেখ হাসিনা যদি না পালায় তো এতদিন হয়তো এই যে বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষ যারা রাজনীতি করতেছে মেনস্ট্রিম এসে, বিশেষ করে জামাত, বিএনপি, তারা হয়তো জেলখানায় থাকতো অথবা তাদের বিরুদ্ধে অনেক মামলা থাকতো, কিন্তু তাদের তো একটা সংস্কার করার সুযোগ ছিল, সেই কাজটা কিন্তু তারা কেউ করেনি। তো আমরা অনুরোধ জানাবো তারা কি এটা থেকে শিক্ষা নেয়নি বলে মনে হয় আপনার কাছে? আমরা সেটাই মনে করছি যে তাদের যতটুকু হয়তো শিক্ষা নিয়েছে, তারা হয়তো বলবেন যে হ্যাঁ আমাদের করার অনেক কিছু আছে, আমরা ক্ষমতায় গেলে অনেক কিছু করব বা অনেক কিছু করতে পারি, আমাদের সেই ক্যাপাসিটি আছে। কিন্তু আমরা তো শুরুতেই দেখলাম যে এখানে এক প্রকার স্বজনপ্রিয়তা করা হয়েছে। যে দল যে দাবি নিয়ে যাচ্ছে সেই দলের দাবিটা পূরণ করতে পারলেই ইসিকে এক প্রকার মানে কি বলা যায় যে থ্রেট দিয়ে বা হুমকি দিয়ে বা হুমকির মুখে, কেউ হয়তো হুমকি দেয় নাই, বাট এই সময় এসে কি ইসিকে কেন মানে ভয় পেতে হচ্ছে কেন? যদি আপনার কথাই সত্যি হয় যে থ্রেট দিচ্ছে, মানে এই থ্রেটকে ভয় পাওয়ার কি আছে? এই দেখুন, আজকে একটা সিগনিফিকেন্ট ঘটনা ঘটেছে। বিএনপি এবং জামাত তারা দুই দলই কিন্তু ইসিতে গিয়েছে, এবং আমার মনে হয় যে বিএনপি ইসিতে গিয়েছে, আরেক দল গিয়েছে প্রধান উপদেষ্টার কাছে। জি, তো আমার কাছে মনে হয় যে আমি যদি ভুল না করি, বিএনপির প্রার্থীদের মধ্যে প্রায় 31 জনের ঋণ খেলাপি ছিল এবং নাগরিকত্ব ইস্যু ছিল আরও বেশ কিছু, ওই নাম্বারটা আমার মনে নাই। জামাতের এরকম 2 জন প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব ইস্যু ছিল এবং ঋণ খেলাপি সম্ভবত বিল খেলাপি ছিল 2-4 জনের। তো আমার কাছে মনে হয়েছে এই ইস্যুটা নিয়ে দুই দলই ওয়ারিড ছিল, যার কারণে দুই দল যখন নির্বাচন কমিশনকে রিকোয়েস্ট করেছে বা বলেছে ছাড় দেওয়া হয়েছে, আমার কাছে মনে হয় যে দুই দলই যদি ইলেকশন করতে না পারে তাহলে তো ইলেকশনই হবে না। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে ইলেকশন কমিশন ছাড় দিয়েছে, তবে এই জায়গায় আরও বেশি দায়িত্বশীল আচরণ করার সুযোগ ছিল এবং সেটা রাজনৈতিক দলগুলো করতে পারে। আমরা একটু ছোট করে শুনে আসি মোস্তফা কামাল আপনার কাছে, যে দলগুলো তো যাচ্ছে বিভিন্ন জায়গায়, কেউ নির্বাচন কমিশনে, কেউ যমুনায় প্রধান উপদেষ্টার কাছে। আসলে আপনি এই সময়টা এসে আমরা অন্যান্য সময় যেমনটা দেখি যে জনগণের মধ্যে ভোটের যে আমেজ, জনগণের সেই আমেজটা আপনি একটু দেখতে পাচ্ছেন কিনা, বা আপনি কোথাও বসলে, কোথাও গেলে সেখানে সেই আমেজটা পাচ্ছেন কিনা? সেই আমেজটা একটু ভিন্নভাবে পাচ্ছি, প্রতিনিয়ত পাচ্ছি। 5, 7, 8, 10 মিনিট আলাপ হয় যে জামাতের অবস্থা আগের চেয়ে একটু ভালো হয়েছে, কত ভালো হয়েছে, বিএনপির অবস্থা তো আরও ভালো, কত ভালো। হয়তো ওখানে 2-1 প্রার্থীও পাই, তিনিও বর্ণনা করেন তিনি আজ কোথায় কোথায় গেলেন, কার কার সাথে দেখা করলেন, নামাজ কয় রাকাত পড়লেন, কয় বেলা কোথায় পড়লেন, টুপি কতক্ষণ মাথায় ছিল, কতক্ষণ ছিল না, অর্থাৎ নির্বাচন আসলে যেগুলো হয়। পরক্ষণে একদম ফিনিশিংয়ে গিয়ে একটা প্রশ্ন আছে, নির্বাচনটা কি হবে নাকি শেষ পর্যন্ত, এ হচ্ছে ক্লোজিং। অর্থাৎ একটা শঙ্কায় তিনিও ভুগছেন। তো এরকমটা তো হওয়ার কথা ছিল না, এই সময় এসে তো এরকমটা হওয়ার কথা ছিল না, মোটেই না। মোটেই না। আমরা শুনতাম, আমাদেরকে
আমাদের প্লাবনরা বেশি শুনিয়েছে, শুনতে আমাদের এত ভালো লেগেছে নতুন বন্দোবস্ত। তো নতুন বন্দোবস্তের পর্যাপ্ত ব্যাখ্যার দরকার নাই। তো আমরা নতুন বন্দোবস্ত বলতে অন্তত এতটুকু বুঝতে পারতাম যে প্রার্থীরা তাদের একটা স্বচ্ছতার পরিচয় দেবেন, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি দেখলাম ওই পুরনো বন্দোবস্তই চলছে। কেউ যদি খেলাপি না হয়, এটা কথা খেলাপি হোক, অর্থ খেলাপি হোক, ঋণ খেলাপি হোক, বিল খেলাপি হোক, ততক্ষণ পর্যন্ত তার মনে হয় স্মার্টনেস আসে না। অর্থাৎ তাদের মনোজগতেও মানুষের যে যদি খেলাপি না হয়, সে কিসের রাজনীতিবিদ, কিসের কিসের রাজনীতি MP হবে সে। আবার দেখেন তারা যখন একটা হিসাব দিলেন, খুব লোভনীয় হিসাব। এই বয়সও আমার মতো বয়সী যারা, তারাও কিন্তু এসব তাদের অঙ্কটা হিসাবটা বড় চমৎকার করে দেখে, যে খুব ইন্টারেস্টিং। এক একজনের বউ বেকার অথবা গৃহিণী, কিন্তু যে পরিমাণ সম্পদ এক এক বউয়ের, আমরা আজকে শিরোনাম করেছি, আপনি হয়তো দেখেছেন। জি এটা। অনেক সম্পদ এইসব বউদের। তো এই বয়সে তো বিয়ে করতে ইচ্ছে হবে, যে এরকম বউ যদি পাওয়া যায়, বিয়ে করলে মন্দ কি? এক তামাশা, এক সার্কাস। তো আমরা তো এটা বন্ধ করতে পারতাম। এবার নতুন বন্দোবস্তের মধ্যে অন্তত আসতে পারতো, আরও গুরুত্বপূর্ণভাবে আসতে পারতো, বিভিন্ন দল থেকে না আসুক। যেহেতু বিএনপি বা জামাত বড় দল, তারা প্রথাগত রাজনৈতিক দল, পুরনো বন্দোবস্তের দল, এটা নিয়ে বিতর্কের কিছু নেই। তারা এইভাবে চাইবেন, তারা নির্বাচনমুখী দল, বিপ্লবী দল নয়। কিন্তু আমাদের এনসিপি বা আরও যারা ইয়াং জেনারেশন বা 24-এর যে প্রজন্ম, অথবা যাদেরকে জুলাই যোদ্ধা বলা হয়, তারা তো বলতে পারতেন যে না, এমপি হওয়া এই সব কিছু নয়। আমরা কথায় কথায় বলতাম, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। এখনকার ভাষণ হয়ে গেল, যে যা বলিস ভাই, আমার এমপি হওয়া চাই। তো কী জন্য এমপি হতে চান? এমপির অর্থ কি? মেম্বার অফ পার্লামেন্ট। অর্থাৎ তিনি আইন প্রণয়ন করবেন, আইন সংস্কার করবেন, দরকার হলে মেরামত করবেন, সরকারের প্রশাসনের ত্রুটি বিচ্যুতি দেখবেন, এবং প্রতি বছর একটা বাজেট বানানোর সময় ব্যাপক ভূমিকা রাখবেন। কিন্তু আসলে কি তাই? আসলে হচ্ছে তিনি কত ক্ষমতা দেখাবেন। কি ক্ষমতা? তিনি কাজ করার কথা পার্লামেন্ট নিয়ে, আইন নিয়ে, তিনি করবেন রাস্তার কাজ, তিনি করবেন ব্রিজের কাজ। এটা তো তার কাজ নয়। পরিষ্কার যে তারা ওইসব উদ্দেশ্যে সংসদে যেতে তার মানে এই চাচ্ছেন। পরিবর্তনগুলো আর হচ্ছে না, কোনো মানে পরিবর্তন কোনো আমরা সুযোগ নেই। দেখলাম না। অথচ একটা মানে সুযোগ ছিল। নতুন বন্দোবস্ত যে নতুন বলা হচ্ছিল, বন্দোবস্তর আসলে সবই বলতে বাধ্য হচ্ছি, বন্দোবস্ত শুনতে বড় চমৎকার লাগে, ক্ষেত্র বিশেষে এটা ভণ্ডবস্ত হয়ে যাচ্ছে, এক ধরনের ভণ্ডামি। অর্থাৎ পুরনো জিনিসকে তারা নতুন করে সামনে আনছে। এবার কিন্তু সুযোগ ছিল, এই বিএনপির জন্য সুযোগ ছিল, জনপ্রিয় দল। জামাত ইসলামের জন্য সুযোগ ছিল, তারাও কিন্তু বড় দল, তাদের মধ্যে শিক্ষিত লোকের প্রচুর আছে, অনেক আছে জামাতের মধ্যে, মেধাবী লোক আছে। এই সুযোগ ছিল, এই ছাত্রদের সুযোগ জি, ছিল, আমরা একটা এই বিজ্ঞাপন পুলিশের সুযোগ বিরতিতে ছিল, যাব। এমনকি আপনার আমারও সুযোগ ছিল জি, আমরা নিজেরা একটা আরো শুদ্ধ, বিজ্ঞাপন বিশুদ্ধ, বিরতি থেকে পরিশুদ্ধ এসে করা। শুনবো। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা কথা বলছিলাম নির্বাচনে আপিল ও সংখ্যা নিয়ে। প্লাবন তারেক, আপনার কাছে একটু আসবো, যে বিষয়টি নিয়ে জানতে চাই, সরকার গণভোটের বিষয়ে যে প্রচারণা চালাচ্ছিলেন, হ্যাঁ ভোটের বিষয়ে, সেই প্রচারণা নিয়ে বিভিন্ন মাধ্যমে আমরা দেখছিলাম যে এটা নিয়ে একটু আলোচনা সমালোচনা হচ্ছিল। তারপর আজকে প্রেস উইং থেকে, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এটা একটা ব্যাখ্যা দেওয়া হচ্ছে। আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই হ্যাঁর পক্ষে সরকার কেন কাজ করছে বা কেন করা উচিত? দেখুন, গণভোট কিছু মৌলিক সংস্কার নিয়ে আসার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ঐক্যমত্য কমিশন বসে কিছু সুপারিশমালা পেশ করে, পরবর্তীতে এই রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয় এবং সেখানে স্বাক্ষর করে। তো সেই জায়গা থেকে সরকার চায় গণভোটের মাধ্যমে এটি পাশ করে নিতে। আমার কাছে মনে হয় যে এই সরকার, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস এর নেতৃত্বে যে সরকার রয়েছে, সেই সরকার এমন একটি সময়ে এটা আসে যে সময় শেখ হাসিনা সরকার পালিয়ে যায়, শেখ হাসিনা নিজে পালিয়ে যায়, এবং তার 2 দিন কিন্তু কোনো সরকার ছিল না, 6 এবং 7 আগস্ট, 3 দিন, 8 আগস্ট। পরবর্তীতে এই সরকারটি গঠিত হয় বিভিন্ন আমাদের যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তাদের পরামর্শে, বিভিন্ন স্টেক হোল্ডার, বিভিন্ন সমাজের অংশীদারদের সাথে বসে। এবং আমার কাছে মনে হয় যে যেহেতু এই জুলাই বিপ্লব এমন একটা বিপ্লব ছিল, আপনি 90-এর গণঅভ্যুত্থানের সাথে জুলাই বিপ্লবকে যদি চিন্তা করেন, দেখেন 89-এর যে গণঅভ্যুত্থানটা ছিল সেটা হলো একটা পলিটিক্যাল মুভমেন্ট। বিভিন্ন রাজনৈতিক দল এরশাদের বিরুদ্ধে একত্রিত হয়ে তাকে ক্ষমতা থেকে নামায়। কিন্তু এই প্রথম আমার কাছে মনে হয় যে পৃথিবীর
একটা বড় এক্সাম্পল যেটা 24-এর, যে পার্টিকুলার কোনো পার্টি সামনে এসে কেউ বলার সাহস পাবে না যে আমরা একাই আন্দোলন করছি। সো এটা হবে, এটাই একমাত্র গণ অভ্যুত্থানকে আমরা বলতে পারি ডিফাইন্ড, যে হ্যাঁ এটা একটা গণ অভ্যুত্থান বা গণবিপ্লব। আজকে তারেক রহমান সেটা বলেছেন এবং BNP জি চেয়ারম্যান, জি আমরা সেই শুনেছি। কথাটাই তো বলেছেন। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এই সরকারের কিন্তু অনেক দায়বদ্ধতা রয়েছে এবং এই সরকার গঠিত হওয়ার পরে কিন্তু তারা অটোমেটিক্যালি সেই জনগণের যে ক্ষমতায়ন সেই জিনিস জায়গাটা কিন্তু আরও বেশি করে পেয়ে গেছে। কারণ আমার কাছে যেটা মনে হয় যে ধরেন একটা পলিটিক্যাল পার্টি যখন গভর্নমেন্ট ফর্ম করে অলমোস্ট 50% আসন নিয়ে তারা জনগণের সরকার গঠন করে, কিন্তু আলটিমেটলি আমরা দেখলাম যে জুলাই বিপ্লবের পরে অলমোস্ট সব সাধারণ মানুষ কিন্তু এই সরকারকে সমর্থন দিয়েই ক্ষমতায় বসিয়েছে এবং তাদের আনুগত্য করে ফেলছে, এবং সিভিল সোসাইটি, আর্মি, পুলিশ সবাই এই সরকারের কাছেই আনুগত্য পোষণ করছে। এখন প্রশ্ন হলো যে গণভোটের প্রচারণা তারা করতে পারে কিনা। জুলাই বিপ্লবের মূল আকাঙ্ক্ষা ছিল মৌলিক সংস্কার, তো সেই জায়গা থেকে যেহেতু এই গণভোটটা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং বিগত ফ্যাসিস্ট রেজিম এর সূত্রপাত হয়েছিল মূলত গণভোটকে এই সংবিধানে থেকে বাতিল করার মধ্য দিয়ে, তো আমার কাছে মনে হয় যে সরকার যদি গণভোটের পক্ষে যদি প্রচারণা চালায় এটা অসাংবিধানিক কিছু হবে না, এটা জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকেই বাস্তবায়ন করবে। জি, আমি একটু সম্পূরক প্রশ্ন এখানে করে রাখি, যদি একটু আলাদা প্রশ্নটা, সেটা হচ্ছে আজকে ইসিতে গিয়েছিলেন বিএনপি মহাসচিব, সেখানে ইসিতে গিয়ে কিছু বিষয়ে উনি স্পেসিফিক বলেছেন, যদিও যেটা একটু আগে ভাই বলছে যে মোস্তফা কামাল বলেছেন যে কারো নাম মুখে নেননি তিনি, কিন্তু একটি দলের কথা বলেছেন যে তারা বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে মানুষের মোবাইল নাম্বার এবং বিকাশ নাম্বার সহ শুরু করে আর অনেক কিছুই নিয়ে যেটা নিয়ে তারা এটা নিয়ে এটাকে ক্রাইমও বলা চলে, যেটা উনি বলেছিলেন, এবং নির্বাচনের যে লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখার জন্য এবং নির্বাচন একটি পক্ষ বিভিন্নভাবে সেই নির্বাচনের মধ্যে একটা ইফেক্ট ফেলানোর জন্য এই কাজগুলো করতে পারে। আপনি এই জিনিসটাকে কিভাবে দেখেন, যে বাড়ি বাড়ি গিয়ে মানুষের এনআইডি নেয়া এবং বিকাশ নাম্বার নেয়া বা মোবাইল নাম্বার নেয়াটাকে আপনি আসলে কিভাবে দেখেন? আচ্ছা, মোস্ট প্রবাবলি আমি নিজে কখনো ভোট দিতে যাই নাই, তবে ভোটের আগে একটা ট্র্যাডিশন থাকে যেটা দেখেছি যে ভোটার তালিকাটা সাধারণত পলিটিক্যাল পার্টিগুলোকে দিয়ে দেওয়া হয় যে যাতে তারা ভোটটা চাইতে পারে এবং ভোটার নাম্বারটা ভোটারদের কাছে পৌঁছাতে পারে। তো আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে বিএনপি এবং জামাত উভয়ই কিন্তু এই তালিকাটা নির্বাচন কমিশনের কাছ থেকে নিয়ে তারা কিন্তু অ্যাপস তৈরি করেছে, এবং এই অ্যাপসের মাধ্যমে কিন্তু তারা ভোটার নাম্বারটা ভোটারদের কাছে পৌঁছাচ্ছে বিভিন্ন কনস্টিটিউন্সিতে। তো এই জায়গায় এসে যদি তারা আবার অভিযোগ করে যে ব্যক্তি দল বিকাশ নাম্বার নিচ্ছে, এটা কেমন হবে আমি জানি না, কারণ তথ্য তো তার কাছেও আছে, যিনি অভিযোগ করেছেন তার কাছেও আছে, এবং তারা করছেন কিনা এটা আমরা জানি না। তো এই যেহেতু জামাতের বিরুদ্ধে একটি দল বলতে অবশ্যই জামাতকে বুঝিয়েছেন, তো সেই দলই অ্যান্সারটা দিবে। তবে আমার কাছে মনে হয়েছে যে নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে নির্বাচনের আইন মেনে মোস্ট প্রবাবলি একজন প্রার্থীর পেছনে একটা অ্যামাউন্ট নির্বাচন কমিশন ধার্য করে দিয়েছে, সম্ভবত 10 টাকা বা 15 টাকা, আমার ঠিক মনে নেই। তো এর মধ্যে থেকে যদি কোনো প্রার্থী প্রচারণা করেন বা সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু এর বাইরে যদি কোনো প্রার্থী বা কোনো দল এটা ভঙ্গ করেন তাহলে আমরা মনে করব যে এটা তথাকথিত যে পুরাতন বন্দোবস্তটাই থেকে গেল, এটা সংস্কার হওয়া খুবই জরুরি। জি, মোস্তফা কামাল, আমি এই প্রসঙ্গ ছাড়াও একটু আপনার কাছে জানতে চাই যে আমরা আজকের যে আমাদের সাবজেক্ট দিয়েছি, আমরা বিষয় দিয়েছি আলোচনার বিষয়, সেখানে সংখ্যা একটি কথা আছে। আমি একটু সংখ্যার কথা বলতে চাই। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তিনি এখন এনসিপির মুখপাত্র এবং একই সঙ্গে নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান। তিনি আজকে সন্ধ্যায় একটি সংবাদ সম্মেলন করেছেন এবং সেখানে বলেছেন যে নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে, সেখানে যাদের ঋণ আছে এবং দ্বৈত নাগরিক বিভিন্ন দেশের, তাদেরকে যেভাবে ছাড় দেওয়া হয়েছে, তো যেভাবে চলছে তাতে তাদেরকে আবারও ভাবতে হবে তারা আসলেই নির্বাচনে যাবে কিনা। এই সংখ্যাটার বিষয়ে একটু জেনে। হুমকি দেয়া, তাহলে এই হুমকিটা কাকে দিলেন? এই হুমকিটা শুধু নির্বাচন কমিশনকে দেয়া হয়েছে তা কিন্তু নয়, গোটা সরকারকে দেয়া হয়েছে। যিনি দিয়েছেন তিনিও এই সরকারের অংশজন ছিলেন মাত্র কয়েকদিন আগে। তো এখন আমাদের সরকার বলেন অথবা নির্বাচন কমিশন বলেন, দুদিকেই একটা প্রবণতা আছে। ওই যে আমরা গানে বলি, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে। প্রধান উপদেষ্টার ওখানেও কেউ খালি হাতে ফিরে না, যে দাবি নিয়ে যায় মোটামুটি কিছু নিয়ে আসতে পারে। নাকশ চূড়ান্তভাবে করা হয় না। ওখানে শুধু রাজনৈতিক দল যায় তা কিন্তু না, ওই যে ব্যাটারি চালিত রিক্সাওয়ালারাও যায়, রাজমিস্ত্রিরাও যায়, ট্রেনের কর্মচারীরাও যায়, রেলওয়ের কর্মচারীরা, সবাই কিছু দাবি দেওয়া আদায় করে ফেরে। নির্বাচন কমিশনের অবস্থা অনেকটা তাই, অর্থাৎ হেলে আর দোলে, যে যায় তার দিকে একটু হেলে, অন্যদিকে একটু দোলে।
তো আবার ভিন্নভাবে যদি আপনি ব্যাখ্যা করেন, সরকার এবং নির্বাচন কমিশন দুটোই ভালোভাবে নিরপেক্ষ, এমনভাবে নিরপেক্ষ যে কাউকে নাখোশ করে না, সবার জন্য দরজা খোলা আছে এবং সবার কিছু দাবি দেওয়া মেনে নেয়। এর মধ্য দিয়ে তারা কিন্তু তাদেরও একটা অসহায়ত্ব প্রকাশ করে ফেলছেন। আবার এই সুযোগে এনসিপির থেকে যেটা বলা হয়েছে, তারা ভাববেন এই নির্বাচনে যাবেন কি না, এটাও কিন্তু নির্বাচনের একটা অংশ। নির্বাচনে যাওয়ার অধিকারও আছে, না যাওয়ার অধিকারও আছে, আবার গিয়ে চলে আসার অধিকারও আছে। এগুলো কিন্তু ব্যবস্থা আছে, যে তারিখও আছে যে এত তারিখের মধ্যে আপনি নিজেকে প্রত্যাহার করে নিতে পারেন। তো কিন্তু এই পরিবর্তিত এই সময়ের জন্য এগুলো কিন্তু কাঙ্ক্ষিত ছিল না। যেখানে সরকারের একটা কমিটমেন্ট যে একটা যেন নির্বাচন নয়, আমরা তো এতদিন বলতাম সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন, সরকারের ভাষা হচ্ছে ঐতিহাসিক নির্বাচন। তো কিন্তু এই বার্তাগুলো তারা যে থ্রেটগুলো দিচ্ছেন বিভিন্ন দল থেকেই, কখনো সরকারের নিরপেক্ষতা নিয়ে কথা তুলছেন, কখনো নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে কথা তুলছেন, আবার বলছেন যাবেন কি না সেটাও একটু ভেবে টেবে দেখবেন কয়েকদিন। অর্থাৎ এগুলো, এই থ্রেটগুলো কিন্তু গোটা নির্বাচনের উপরে নয়, গণতান্ত্রিক ব্যবস্থার উপরও সরকারের জন্য কিন্তু এক ধরনের বিব্রতকর অবস্থা। এরই মধ্যে সরকারকে কিন্তু নানান মাত্রায় নানান শব্দে আমরা সমালোচনা করছি। মোটামুটি সমালোচনার একটা সুযোগ আছে, সরকার বলতে খুব একটা গোস্বা হয় না। গোস্বা হলে তো আমরা নিজেরাও এত কথা বলতে পারতাম না। একসময় আমরা বলতাম যে কথা বলতে পারি না, তো এখন কথা বলতে পারছি। তো সরকারের দিক থেকে বোধহয় খুব একটা গরজ করা হয় না, আমাদের কথায় খুব একটা গোস্বা করে না সরকার। করলে তো আমরা কিছু একটা ইফেক্ট বোধ করতাম। তো এটাও কিন্তু এক ধরনের বাজে প্রবণতা। আপনি আমার কথা শুনলেন, মাথাও নাড়লেন, হ্যান্ডশেক করলেন, হাসতে হাসতে দরজা পর্যন্ত নিয়ে গেলেন, কিন্তু দেখা গেল যে আমি কি বললাম আর আপনি কি শুনলেন আর বুঝলেনটা কি, দিলেনটা কি, আবার আমি পরদিন গিয়ে আবার আপনার সাথে দাঁড়াই, টুথপেস্ট মার্কা একটা হাসি দেই, একটা ফটো সেশন করি। এতে করে আমরা নিজেরাও কিন্তু নিজেদেরকে, বিশেষ করে রাজনীতিবিদরা তাদেরকে তারা হালকা করে ফেলছেন। এরই মধ্যে যখন নির্বাচন কমিশনে তারা হিসাব দেয়া নিয়ে তামাশা করেছেন, শুনানিতে তামাশা করেছেন, আমাদের কামনা থাকবে যে তারা নিজেদেরকে যেন আর হালকা না করেন, কারণ এই পরিবর্তিত পরিস্থিতি তাদের জন্য কিন্তু আশীর্বাদ। একবার যদি তারা সুন্দর করে ভাবেন যে কী দশায় তারা ছিলেন, এখন যে থ্রেট দেন, একসময় তারা কি তাচ্ছিল্যর শিকার ছিলেন। কারো কারো তো এই অবস্থাও ছিল যে জেল থেকে জীবনে আর বের হতে পারবেন কিনা, অথবা বের হলেও থাকবেন কোথায়, পাট খেতে না কচু খেতে। শ্বশুরবাড়িতে তো জায়গা দেয় না, অনেক নেতাকে কিন্তু বিগত 15-16 বছর ধরে শ্বশুরবাড়িও জায়গা দেয় নাই, কারণ এই জামাইরে জায়গা দিলে ভেজাল হয়, পুলিশ এসে ডিস্টার্ব করে ওই বাড়িতে। এটা বাস্তবতা, কিন্তু রসিকতা নয়। তো তারা যদি ওই দুর্গতির কথা একবার দুবারও মনে করেন, তারা কোন মাত্রায় গুমের শিকার হয়েছেন, কোন মাত্রায় খুনের শিকার হয়েছেন, শুধু রাজনীতি করেন এই অপরাধে বিএনপি এবং জামাত ইসলামীর অনেক নেতা আছেন, তারা তাদের ছেলে মেয়েদেরকে ঠিকঠাকভাবে বিয়েও দিতে পারেননি, কারণ ওনার ঘরবাড়ির সাথে ওনার যোগাযোগ নেই, বা ওনার ছেলে মেয়েরাও দেখা যায় কারাগারেই থাকে, অথবা দৌড়ের ওপর যেটাকে বলে ওই অবস্থায় থাকে। তো ওই অবস্থা থেকে যে তাদের একটা উত্তরণ ঘটেছে, যেটা আমরা ধর্মীয় পরিভাষায় শুকরিয়া বলি, তো অন্তত একটু সন্তোষ যদি না থাকে, এই সুযোগটাকে যদি তারা নিজেদেরও কল্যাণে লাগাতে পারেন। কিন্তু তারা এখন যা করছেন এটা কিন্তু কতটুকু শেষ পর্যন্ত নিজেদের কল্যাণে আসবে সংশয় আছে। এই কারণে মানুষ কিন্তু হাসি মশকরা করছেন তাদেরকে নিয়ে, এটা তাদের জন্য ভালো বার্তা নয়। সংখ্যাটা ওই কারণে একটু প্লাবন তার 30 সেকেন্ড শুনে আসি। সংখ্যার যেহেতু আলোচনাটা আমরা করছিলাম, সেখানে পোস্টাল ব্যালট, যেটা বাংলাদেশের জন্য খুবই নতুন, এটা দেশে এবং দেশের বাইরে থেকে, দেশের বাইরে যারা আছেন তারাও বাঙালিরা ভোট দিতে পারছেন, কিন্তু পোস্টাল ব্যালট নিয়েও কিছু আমরা আলোচনা সমালোচনা দেখছি এবং সেটার অপব্যবহারের কথাও আমরা শুনছি। এটা কি নতুন বলেই কি এরকম হচ্ছে, নাকি এটার পেছনে অন্য কোনো কারণ আছে? আসলে কি কারণে যে পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক উঠলো এটা ঠিক আমার জানা নেই। তবে আমরা যেটা দেখেছি, আজকে ছাত্রদল গিয়েছে, তারা বারবার পোস্টাল ব্যালটের কথা বলছে। মোস্ট প্রবাবলি পোস্টাল ব্যালটের যে প্রতীক ছিল, সেই প্রতীকের ধানের শীষটা ক খ গ ঘ যেভাবে ছাপায়, এখন যে 10 দলীয় জোট, তাদের সবার প্রতীকটা সবার উপরে আছে এবং সবার শেষে আছে ধানের শীষ, এবং সেটাও যদি মোড়ানো যায় তাহলে দেখা যায় যেটা মূল ব্যাপারটা। এটা আমার কাছে মনে হয়েছে যে মানে যে ইস্যুটাকে কেন্দ্র করে এই প্রশ্নটা তোলা হচ্ছে, হ্যাঁ অবশ্যই এখানে যদি ভোট জালিয়াতের কোনো সুযোগ থাকে এই বিষয়টাকে আমরা অ্যাপ্রিশিয়েট করব না। এবং একজনের কাছে অনেকগুলো করে পোস্টাল ব্যালট যাচ্ছে, যেটা পাওয়া গেছে যে একজনের কাছে অনেক। তো আমরা প্রথমেই নির্বাচন কমিশনকে একটা ধন্যবাদ জানাতে চাই যে অতীতে পোস্টাল ব্যালটের মাধ্যমে যে ভোট দেওয়া, বিশেষ করে প্রবাসী যে ভোটাররা আছেন তাদেরকে ভোট দেওয়ার একটা বড় সুযোগ দেওয়া হয়েছে, অবশ্যই এটা তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তবে যে পন্থায় যে ভোটটা করা হচ্ছে এটা নিয়ে আমাদের
কয়েকটা ইস্যু যেহেতু মিডিয়াতে এসেছে, অবশ্যই আমরা নির্বাচন কমিশনকে আরও বেশি সচেতন হওয়ার জন্য অনুরোধ জানাবো। যে বিষয়টা নিয়ে আজকে ছাত্রদল আলোচনা করেছে, আন্দোলন করেছে, সেই ব্যাপারটি নিয়ে একটু বলতে চাই। সেটি হচ্ছে যে ব্যালট ইয়েগুলো, যে প্রতীকগুলো যেভাবে ক্রোনোলজিক্যাল অর্ডারে সাজানো হয়েছে, যে অ্যালফাবেটিক ওয়েতে, সেখানে দাঁড়িপাল্লার প্রতীকটা সামনে এবং যে ধানের শেষ প্রতীকটা সম্ভবত কাগজের ভাঁজের মধ্যে, এটা নিয়ে তাদের আপত্তি ছিল। এখন এই জায়গায় আসলে কার কি বা করার আছে এটা আমি জানি না। আমি যতদূর জানি যে নির্বাচন কমিশন এখন যে সেটআপে চলছে, সম্ভবত এখন কি এটা চেঞ্জ করবে দেশের মধ্যে। নির্বাচন কমিশনের সেটআপ অনুযায়ী আমি যতদূর জেনেছি, সেখানে যারা নিয়ন্ত্রণ করছেন, যে সমস্ত সচিব আছেন, যে সমস্ত কর্মকর্তারা আছেন, তার একটা বড় অংশ যারা এর আগে ছাত্রদল করে আসছেন ক্যাম্পাসগুলোতে এবং বিএনপির রাজনীতির সাথে ইনভলভ, এখন তারাই যদি আবার এই ইস্যুটাকে অভিযোগ করে তাহলে একটু তাহলে তো একটা অন্যরকম শোনা। আমরা ridiculous বিরতির পরে এসে বিষয় আবারও আসে। আলোচনা করব। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরবো কিছুক্ষণ পর। আবারও স্বাগত ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে। আমরা কথা বলছিলাম নির্বাচনী আপিল ও শঙ্কা নিয়ে। মোস্তফা কামাল, আপনার কাছে আসতে চাই। আমরা তো শঙ্কার কথাই বলছিলাম আসলে, এবং বিভিন্ন পক্ষ থেকে যে একজন আরেকজনকে উপরে দায় চাপানো হচ্ছিল বা কারোর নাম না নিয়ে, সেই বিষয়টা আরেকটা প্রশ্ন করি আপনার কাছে। যে বলা হচ্ছে যে জামায়াত সারা দেশ থেকে তাদের ভোটারদেরকে ভোট স্থানান্তর করে রাজধানীর বিভিন্ন জায়গায়, মহানগরের বিভিন্ন জায়গায় তাদের ভোট নিয়ে এসেছে তারা ইতিমধ্যেই, এবং এটা কতগুলো নিয়ে এসেছে, কিভাবে নিয়ে এসেছে, কি কারণে নিয়ে এসেছে, সেটাও বিএনপি জানতে চেয়েছে নির্বাচন কমিশনে আজকে। এটা কি বিএনপি জানতে চাইতে পারে কিনা, বা এটার অবশ্যই আসলে পারে, নিয়ে আসার প্রসেসটা কি যদি একটু বলতে। কারণ বিএনপির জামাত সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আছে, কারণ তারা তো একসাথেই ছিল। এখন তারা যেভাবে পরস্পরের বিরুদ্ধে কথা বলছে, তাতে মনে হয় তারা বুঝি অচেনা বা অজানা। মোটে তা নয়, একজনের হাড়ির খবর আরেকজন ভালো করে জানে। কিন্তু একদিকে একটা প্রবণতা আছে গত মাস কয়েক ধরে, যে বিএনপির একটু ঘাম ছুটানো অথবা ল্যাং মারা বিএনপিকে, এবং সেটা জামাত মারতে চাচ্ছে, মাঝে মধ্যে মারছেও, কাবু করে ফেলছে মাঝে মধ্যে বিএনপিকে। বিএনপির জন্য এক কঠিন ধৈর্য পরীক্ষার সময়, কারণ তারা বিএনপি অত্যন্ত জনপ্রিয় দল, সেটা বুঝেই সেটা করছে। দ্বিতীয় ভয়, ছাত্র সংসদ নির্বাচনগুলো এইভাবে শিবির ভালো করবে সেটা বিএনপির ধারণার মধ্যে ছিল না। এটা তাদেরকে কিন্তু একটা ভাবনায় ফেলেছে। অভিযোগও করা হচ্ছে যে তারা কিভাবে নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করেছে। তো এটা স্বাভাবিকভাবে বিএনপিকে একটু ভয়ের মধ্যে রাখবে। এই গেল একদিক। দ্বিতীয় দিক, যেটা অভিযোগ আনা হয়েছে যে বিকাশের নম্বর নেয়া, এটা সামগ্রিকভাবে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, যেটা আমরা প্রত্যাশা করিনি, যে আগে করেছে তো করেছে, গেছের দিন গেছে। এখন কেউ ক্যাশে ভালো, কেউ বিকাশে ভালো, কেউ নগদে অত্যন্ত ভালো। এটা কিন্তু স্পষ্ট। নির্বাচন করতে টাকা লাগে, এটাও এবার আরও বেশি করে প্রতিষ্ঠিত। আপনি দেখেন ফেসবুকে ঘোষণা দিয়ে টাকা আদায় করা হচ্ছে, এটাতে আমরা খুব একটা দোষের কিছু মনে করছি না। এটাও এক ধরনের কিন্তু নির্বাচনী বিধি বিধান বা ব্যবস্থার সাথে সাংঘর্ষিক। কার কত টাকা কালেকশন হয়েছে এটাও কিন্তু আমরা দেখেছি। এটার মধ্যে যিনি কালেকশন করছেন তার মধ্যে খুব একটা লজ্জার আমরা কোনো নমুনা দেখিনি, বরং তার মধ্যে একটা গর্ব সারা আছে। পৃথিবীতে হয় ক্রাউড ফান্ডিং, সেটাই করা জি, হচ্ছে তারা ওই বলছে। যে ইংরেজি নাম দিয়ে আউট ফান্ডিং বলছেন ক্রাউড আপনি, ফান্ডিং, জি। অর্থাৎ এক ধরনের সামারি করছেন আপনি। পুলিশ করলে আমরা এটা বলে সামারি, এটা পুলিশি শব্দ, যে এটা তারা কি ইনকাম এটা বলা লাগে না, আনসিন ইংরেজি দিয়ে বলে দিল বা সামারি বলে দিল, বা মাঝে মধ্যে আরেকটা কি যেন বলে, যেটা আছে ওদের পুলিশের আরও কিছু শব্দ। তো আপনারাও সেটা করছেন কেন? কোনো প্রার্থী তো আছেন, এখন যদি আবার আমার ধরেন যে আপনি প্রমাণ করেন, প্রমাণ করতে পারবো না। কোনো প্রার্থী তো ঘন্টায় ঘন্টায় কয়েক লাখ টাকা করে খরচ করছেন, সেটা তো চোখের সামনে ঘটছে। তার মানে কি, আপনি পুরনো বন্দোবস্তর দিকেই গেলেন। এবার তো অন্তত প্রমাণ করতে পারতেন যে স্বচ্ছতার সাথে নির্বাচন করবেন, অথবা নির্বাচন করতে এত টাকা লাগে না। সেটা তারা কেউ কিন্তু ওই পথে হাঁটেননি। তো এনসিপি যাদেরকে বলি, অর্থাৎ আমাদের প্লাবনও কিন্তু এনসিপিতে আছে, কিন্তু একটু সরে সরে থাকে, আরেকটা করে একতার বাংলাদেশ। হাদি এনসিপির সাথে থাকেনি, সে ওখান থেকে ছুটে এসে করেছিল কি যেন ইনকেলাব মঞ্চ। অর্থাৎ ওই যে নতুন বন্দোবস্তের যে একটা প্রতীক বলেন অথবা সংগঠনে বলেন,
ওখানে যখন ঘাটতিটা ঘটে গেল, তারা আজকে এগুলো জোরদারভাবে বলতে পারতো যে নির্বাচনে এই টাকার খেলাটা বন্ধ করেন। এটা বলার কেউ কিন্তু থাকলো না, বরং কার কত টাকা আছে, কে কত খরচ করতে পারছে, ভোটাররাও কিন্তু এগুলোতে মুগ্ধ হচ্ছে। কারো টাকা কম থাকলে ভোটার তার বিএনপি দিকে। যে অভিযোগগুলো করছে যে জামায়াত এভাবে কাজগুলো করছে, তারা ভোটার নিয়ে আসতেছে, এটা কি জামায়াতের আপনি ক্রেডিট বলবেন না, যে তারা চিন্তা করে তারা বুঝতে পারছে কোথায় এক কিভাবে ধরনের কাজ ক্রেডিট করতে তো হবে? বলাই যায় যে এটাকে তারা ক্রেডিট আগে বলবেন থেকে কাজ নাকি করছে, নাকি কিভাবে চালাকি কোথায় করতে হবে সেটা, নাকি চালাকি বলবেন? চালাকি এটাকে? বলবেন না চাতুরি বলবেন না ধূর্ততার পরিচয়, কোনটা বলবেন এটা আপনি ঠিক করে নেবেন। কারণ ডাকসু জাকসুতে তারা ওই কাণ্ডটা করেছে, নীলক্ষেতে তাদের বিরুদ্ধে ব্যালট ছাপানোর অভিযোগও আছে। আবার পুরোনো দিকে যেতে হয় একটু, ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের টানা 13-14 বছর শেষ দিকের বিএনপিও নির্যাতিত, জামাতও নির্যাতিত। কার চেয়ে কে বেশি নির্যাতিত সেটা হয়তো ইতিহাস বিবেচনা করবে। জামাতের 7-8 জন নেতার ফাঁসি হয়েছে, তাদের ভাষায় সেটা বিচারিক হত্যাকাণ্ড। বিএনপির হাজার হাজার নেতাকর্মী কোন মাত্রায় নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, এগুলো যখন আপনি টালে মিলাবেন, কারো চেয়ে কারো নির্যাতিত হওয়ার মাত্রা কিন্তু কম নয়। কিন্তু জামাত একটা কাজ যেটা করেছে সেখানে বিএনপি পারেনি সেটা, অথবা বিএনপির চিন্তা শক্তি এই জায়গায় যায়নি, অথবা বিএনপি দরকার মনে করেনি। কারণ বিএনপি এমনিতেই জনপ্রিয় দল। যেটা একটা প্রসঙ্গ, ওই যে আপনি বলছিলেন যে মার্কাটা কোথায় যেন ভাঁজে পড়ে যায়, কারণ ধানের শীষ এতই বরকতি প্রতীক নির্বাচনের মাঠে, ওই ধানের শীষ যদি আপনি একদম লাস্ট ঘরেও দেন, মানুষ এটা খুঁজে বের করে নেবে। কারণ নির্বাচনের মাঠে বিএনপির জনপ্রিয়তাটা ওই মাত্রায়, এতে করে ভাঁজে থাকলো নাকি পেছনে থাকলো এটা বড় আমাদের অভিযোগ সময় নয়। খুবই কম, আমি কিন্তু একটু- জামাতের ইঞ্জিনিয়ারিংটা খুবই পরিষ্কার, বিশেষ করে ছাত্র শিবিরের যারা শিক্ষাঙ্গনগুলোতে ছাত্রলীগের সাথে মিশেছে, প্লাবন তারিখের কোথাও কাছে একটু কোথাও শুনে হয়তো আমরা বা শেষ করব, আমাদের বিএনপির সাথেও সময় মিশেছে। একদমই নেই। এখন ভয়ের কারণ হচ্ছে যে বিএনপির ভিতরও কারাকে কিভাবে গুপ্ত বা সিপ্তভাবে আছে, বিএনপির জন্য কিন্তু এটা ভাবনার বিষয়। জি, প্লাবন তারিখ, যেটা একটু জানতে চাচ্ছিলাম যে নির্বাচনের আগেই তো আমরা দেখলাম যে বিভিন্ন জায়গায় বিভিন্ন হত্যাকাণ্ডগুলো হলো, গুলি করে সামনাসামনি হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। সেখানে যারা নির্বাচন করছেন প্রার্থীদেরও তাদের নিরাপত্তা নিয়ে শঙ্কা আছে। একই সাথে জনগণের নিরাপত্তা নিয়ে আমরা খুব একটা শুনছি না, যে ভোট কেন্দ্রে জনগণ কিভাবে যাবে, সেখানে নিরাপত্তাকে কেমন হবে, কিভাবে পাবে, সেটা নিয়ে একটু জানতে চাই। সাথে আমাদের এক শিরোনাম ছিল আজকে যে 5ই আগস্টের পরে যে অস্ত্রগুলো বিভিন্ন জায়গায় থেকে চলে গিয়েছে, থানা থেকে লুট হয়েছে, সেই অস্ত্রগুলো আগামী নির্বাচনে মানে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ব্যবহার হবে না, এটা আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা উনি বলেছেন। আপনার কাছ থেকে একটু এই নিরাপত্তার বিষয়টা এবং একটু ছোট করে জানতে চাই। দেখুন, গত আমাদের সময় কিন্তু খুব কয়েকদিন আগে আমরা ইলেকশন কমিশনে গিয়েছিলাম। সেখানে আমরা ইলেকশন কমিশনকে অনুরোধ জানিয়েছি এবং অনেকটা কড়া ভাষাই বলেছি, কড়া ভাষাই অনুরোধ করেছি যে এই যে নির্বাচনের আগে যে অবৈধ অস্ত্রগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, সেগুলো যাতে অবিলম্বে উদ্ধার করা হয়। আজকে স্বরাষ্ট্রমন্ত্রী একটা জায়গায় বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যে আমরা আসলে হতাশ হয়েছি। ব্যবহৃত হবে কি হবে না এটা উনি কিভাবে বলতে পারবেন? তার কাছে কি কোনো গোয়েন্দা সংস্থার এভিডেন্স আছে নাকি উনি বানিয়ে বললেন? আর গোয়েন্দা সংস্থা সঠিকভাবে কাজ করছে কিনা এটা আমরা জানি না, কারণ এখন এনএসআই বলেন, ডিজিএফআই বলেন বা এসবি বলেন, এখানে যারা নিয়োগ পেয়েছে তারা তো সেই ফ্যাসিস্ট সরকারের আমলে তারা নিয়োগ পেয়েছে। সুতরাং কার তথ্যের উপর ভিত্তি করে উনি এটা বললেন, এটা আমাদের বোধগম্য নয়। আমরা চাই জুলাই বিপ্লবে যারা অংশগ্রহণ করেছে, সাধারণ মানুষ যারা ভোট দিতে আসবে, সবারই নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। ইভেন যারা প্রার্থী হয়েছে, আপনারা কয়েকদিন আগে ওসমান হাদি ভাই শহীদ হয়েছেন, এরপরে কয়েকজন প্রার্থীর উপরে হামলা হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা সংকটে ভুগছেন। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় দল নেতাও কিছু জায়গায় মারা গেছে, হত্যা করা হয়েছে। তো সেই জায়গাতে আমরা মনে করছি যে গভর্নমেন্ট সরকারের আরও বেশি কঠোর হওয়া দরকার, যে অস্ত্রগুলো বিভিন্ন জায়গায় রয়েছে অবৈধ অস্ত্র, সেগুলো অবিলম্বে নির্বাচনের আগেই সেগুলো যাতে সংরক্ষণ করা হয় এবং যারা দোষী, যাদের মধ্যে ফৌজদারি অপরাধের মামলা আছে, তাদেরকে অবিলম্বে যাতে গ্রেপ্তার করা হয়। ইভেন ফ্যাসিস্ট যারা বিভিন্ন সময় টাকা দিয়ে বিভিন্ন জায়গায় পার্সু করে যারা জামিন নিয়েছেন, অবিলম্বে তাদেরকে যাতে। ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, মোস্তফা কামাল এবং প্লাবন তারিক, আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল অন্য কোনো অতিথি এবং অন্য কোনো বিষয় নিয়ে আবারও একই সময়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, শুভরাত্রি।